आगच्छन्तु सर्वे समवेतसुधीजना भवन्तु कृपया आसनासीना उपस्थापयिष्यामः सरस्वतो वन्दनं भवतु मङ्गलिकम् अस्माकं बन्धनम्। হস্তিনাপুরের এক গৃহবধূ সেই আমি আবার জন্মেছি। ভারতবর্ষের দিকে যে মেয়েটি এই প্রশ্ন ছুড়ে দিয়েছিল, স্ত্রীকে পণ রাখবার অধিকার কে দিল স্বামীকে, তার মতো প্রতিবাদী হাজার বছর ধরে কখনো দেখেছ? সেই দিন নেশাগ্রস্ত রাজা যুধিষ্ঠির ভারত কাঁপানো সেই কুপ্রস্তাব পেশ করলেন, যিনি নন অতি খর্বা, অতি কৃষ্ণা, কৃষাবরক্তাভ, পদ্মপলাশ চোখ সেই নারী দ্রৌপদীকে পণ রাখলাম। সভাঘর ক্ষুব্ধ হল, বৃদ্ধেরা ধিক্কার দিল, বিশ্ব হতবাক। সেই দিন আপনারা জানেন, বিদুর এবং গুরু দ্রোণাচার্য দু হাত মাথায় দিয়ে চুপচাপ মোহগ্রস্ত বসে রইলেন। খুশি গোপন না করে ধৃতরাষ্ট্র বললেন, কে কে জিতলো? কে? পিন পতনের শব্দ শোনা যায়। সভাঘর এমন নীরব, দুই পক্ষ উদ্গ্রীব উল্লাসে আর ওই দুর্যোধন বললেন, প্রতিকামী দাসী দ্রৌপদীকে নিয়ে এসো সভাঘরে। আমার প্রথম স্বামী অধমুখ, দ্বিতীয়ের অবরুদ্ধ ক্রোধ শান্ত করেন তৃতীয়। ফাল্গুনী, তুমিও এত ক্লিব ছিলে? হ্যাঁ। আমি প্রশ্ন পাঠালাম, প্রাতিকামী, জেনে এসো প্রাজ্ঞদের থেকে, নিজেকে না দ্রৌপদীকে ধর্মরাজ কোন বাজি আগে হেরেছেন? উত্তর এলো না কোনো। টেনে ধরলেন চুল দুঃশাসন এসে, সেই মেঘবর্ণ চুল যেখানে ফাল্গুনী তুমি মুখ গুজে শুয়েছিলে নরম নিশীথে। কন্দর্প নিন্দিত কান্তি ভীমসেন এই চুলে খেলা করতেন, এই চুলের সুগন্ধে স্নায়ু শান্ত রাখতেন রাজা যুধিষ্ঠির। মাতৃহারা সহদেব এবং নকুল এই চুলের রহস্যে ভুলে থাকতেন শোক। স্বয়ং জননী কুন্তী এই চুলে খোঁপা বানাতেন। দুঃশাসন সেই চুল টানতে টানতে এনে প্রকাশ্য সভায় দাঁড় করালেন এক অসূর্যম পশ্চা মহিষীকে। তোমরা পুরুষজন বাঁ হাতে নারীকে ঠেলে অন্দরে পাঠাও, ডান হাতে তোমরাই গা থেকে কাপড় টেনে খুলে নাও উন্মুক্ত বাজারে। তোমরা বিধান দাও, তোমরাই বোবা হয়ে থাকো। পুরুষে পুরুষে যুদ্ধ, প্রতিশোধ রমণীর শ্লীলতা হানিতে। স্খলিত বসনে সভা ঢেকে গেল, দ্রৌপদীর শাড়ি খুলল না। তন্তুর কৌশলে আমি প্রমত্ত কৌরব ঘরে লজ্জা রাখলাম। ওরে দুঃশাসন শোন, শত দেবতাও এসে তোকে বাঁচাবে না। মহাযুদ্ধে পাণ্ডবেরা প্রতিশোধ নেবে এই দারুণ লজ্জার। ধিক গুরুবৃত্তগণ, ধিক ঠুটো জগন্নাথ ভারতবাসীকে। আপনারা চুপচাপ বসে দেখলেন এই অধর্মের জয়। শাড়ি শাড়ি আর শাড়ি, রেশমের 7 রঙে ঢেকে গেল কৌরবের সভা, তবু গিট খুলল না। লজ্জা বস্ত্রটুকু তবু থেকে গেল
দুঃস্বপ্ন শরীরে। শরীর দুঃস্বপ্ন কেন? লেলিহান এ শরীর ছুটেছে, পড়ে গেছে নগর বন্দর। হে পুরুষ, রূপ দেখলেই কেন হাতের মুঠোয় চাও জ্যান্ত মানবীকে? না পেলে তারই শাড়ি টেনে ধরে অশ্লীল হাসিতে তার মুখ কালো করে দিতে চাও? বলো, দ্রৌপদীর বহুপতি বেশ্যা। অতএব আমি যদি বেশ্যা হই, তুমিও পুরুষ বেশ্যা কর্ণ মহামতি। তোমার শয্যায় আসে বহু পত্নী বিবিধ স্ত্রীলোক। তুমি যে নিয়মে চলো, সে নিয়মে অধিকার আমারও থাকুক। তোমরা যে গ্রন্থ লেখো, সে গ্রন্থ আমরাও উল্টে দিতে পারি। শোনো কর্ণ, শোনো সভাজন, তোমাদের ৪-৫ বিধিনিষেধের দিকে একটি বঙ্কিম প্রশ্ন আমি। এত সকলে কাণ্ড শেষে ধৃতরাষ্ট্র আসরে নামলেন। বলেন তিনি, কৃষ্ণা, তুমি কি বর চাও বলো? তারপর আমি দুটি মাত্র বর চাইলাম। প্রথম, হে পিতা, যদি প্রসন্ন থাকেন তো এই বর দিন যে সর্বধর্মচারী যুধিষ্ঠির যেন দাসত্ব থেকে মুক্ত হন। দ্বিতীয় বরে দাসত্ব মুক্ত হোক বীরশ্রেষ্ঠ ভীমসেন, অর্জুন, নকুল ও সহদেব। ধৃতরাষ্ট্র তৃতীয় বর নিতে অনুরোধ করলেন, আমি নিলাম না। অনেক পরে আমার ক্রোধ বিস্ফারিত হলো, যেদিন বনবাসের ঘরে কৃষ্ণ এসে সামনে দাঁড়ালেন। কৃষ্ণ, তুমি এসেছ? যদি শোনো আমার কথা, আমার কোনো যুধিষ্ঠির ভীমার্জুন নেই, আমার কোনো পুরুষ নেই, দ্বৈত নেই, বন্ধু নেই, পিতা বা ভ্রাতা নেই, আমার কোনো সমাজ নেই, পায়ের মাটি নেই। মধুসূদন, তুমিও নেই, তুমিও পাশে ছিলে না সেই দিন। আমাকে যারা শোণিতময় দেখে এসেছিল, আমাকে যারা কলুষাতে স্পর্শ করেছিল, এখনো তারা পৃথিবী জুড়ে দাপটে বেঁচে আছে। এবং আমার স্বামীরা আজ সন্ধি চাইছেন। ধিক আমার বেঁচে থাকার দুঃখ ইতিহাসে। তারপর পদ্মকোষের মতো দুই হাতে মুখ ঢেকে আমাকে কাঁদতে দেখে কৃষ্ণ বললেন, ভাবিনি, তুমি যাদের উপর ক্রুদ্ধ হয়েছ তারা ধ্বংস হবে। অর্জুনের স্বরে আচ্ছন্ন হয়ে মাটিতে শোবে। তুমি রাজমহিষী হবে। যদি আকাশ পতিত হয়, হিমালয় শীর্ণ হয়, পৃথিবী খণ্ড খণ্ড হয়, সমুদ্র শুষ্ক হয়, তথাপি আমার বাক্য ব্যর্থ হবে না। আমার অপমানের ক্ষতে সেই প্রথম প্রলেপ পড়েছিল। আমার মরুভূমির বালি সেই প্রথম অশ্রু শিখেছিল। কৃষ্ণ, তুমি আমার মনে সেই প্রথম বন্ধু হয়েছিলে। সেই প্রথম ভারত ভূমি তোমার পায়ে প্রণাম করেছিল। সেই প্রথম ভারত ভূমি তোমার পায়ে প্রণাম করেছিল। বাচিকে অনন্যা চক্রবর্তী, কৃষ্ণ কণ্ঠে সায়ন্তন চক্রবর্তী, ধৃতরাষ্ট্র, দুর্যোধন এবং কর্ণ কণ্ঠে সুনয়ন চক্রবর্তী, আঙ্গিকে দ্রৌপদী সংযুক্তা মণ্ডল এবং কৃষ্ণ নম্রতা চক্রবর্তী।
দৃশ্যকাব্য। আমি যাজ্ঞসেনী বলছি।